লাগে তো নয় যে এই একটা দেশ, যে দেশটা কিনা পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল, সেই দেশটা ভুলে যাচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা। কতটা বেঈমান হলে একটা দেশের বিএনপি নেতা সে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য রাখতে পারেন? কতটা বেঈমান হলে একটা দেশের বিএনপি নেতা, এবং তিনি কি করছেন, তিনি সবার সামনে প্রকাশ্যে ভারতীয় শাড়ি, সেই শাড়িটা নিয়ে এসে পুড়িয়ে তিনি প্রতিবাদ দেখাচ্ছেন। আর এখানেই তো ভাবতে অবাক লাগছে, ভাবুন একবার, যে দেশটা কিনা স্বাধীনতাই পেত না, স্বাধীনতা অর্জনই করতে পারত না ভারতবর্ষ ছাড়া, সেই দেশটার কতটা ভারতের প্রতি বিদ্বেষ, এবং এই বিদ্বেষ যে ভয়ঙ্কর হতে চলেছে তাদের কাছে, সেটা হয়তো তারা আজ বুঝছে না, হয়তো ভবিষ্যতে বুঝবেন। আর এই নিয়ে শুরু করি তো নয় আজকে আমাদের এই আলোচনা। আমাদের সঙ্গে যারা স্টুডিওতে রয়েছেন, আলাপ করিতেই রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে, এবং এর পাশাপাশি রয়েছেন বিজেপি মুখপাত্র তন্ময় মুখার্জি রয়েছেন। দুজনকেই স্বাগত রিপাবলিক বাংলায়। আমি প্রথমেই দেবাশিস বাবুর কাছে একটা বিষয় জানতে চাইবো। দেবাশিস বাবু, এই যে বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সেটাতে করে টালমাটাল পরিস্থিতি। একদিকে মোহাম্মদ ইউনূসের সরকার, তারা কার্যত গায়ের জোরে চিন্ময় প্রভুকে জেলে আটকে রাখছেন, হিন্দুদের দমন পীড়ন করছেন। এই ছবিটা যখন একদিকে দেখা যাচ্ছে, ঠিক অপরদিকে আমরা কি দেখতে পাচ্ছি, আরাকান আর্মিরা তারা চলে এসেছেন একেবারে বাংলাদেশের দোরগোড়ায়, এসে তারা বাংলাদেশের দরজায় একেবারে কড়া নাড়ছেন। কিন্তু তাতে কি মনে হয় বাংলাদেশের এই বর্তমান যারা সরকার, সোকল্ড সরকার বলছেন যারা নিজেদেরকে, তারা নিজেদের দেশের মাটিটা, দেশের জায়গাটা সেটা ধরে রাখতে পারবেন? আসলে যারা আন্দোলনটায় এখন মুখ্য ভূমিকা নিয়েছে, বা এখনকার যে নতুন প্রজন্ম বাংলাদেশে, তারা ঠিক ১৯৭১ সালে পাকিস্তানের যে আক্রমণ ছিল, পাকিস্তানের যে ধরনের মানুষের উপর অত্যাচার করেছিল, সেগুলো তারা জানে না। তার ফলে সরকারের পক্ষে এটা হয়তো বেচতে সুবিধে হচ্ছে এই ন্যারেটিভটা, যে এই যে হিন্দু বিরোধী বা ভারত বিরোধী একটা জায়গায় যাওয়ার চেষ্টা করছে। আমরা নিশ্চয়ই জানি যে পূর্ব পাকিস্তানে কি ধরনের অত্যাচার চলেছিল, এবং সেই সময় ইন্দিরা গান্ধী যে যুদ্ধটা হয়েছিল, যেখানে পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ আলাদা হয়েছিল, এবং জয় বাংলা স্লোগান উঠেছিল আমাদের যিনি মুজিবুর রহমান এবং যুদ্ধ যে কথাটা আমরা বলি, সেই যে ইতিহাসটা বোধহয় এখনকার যে বাংলাদেশের যারা যুব সম্প্রদায় তারা ভালো করে জানে না, তাদের হয়তো এই জায়গাটা আসতো না। আপনি সবসময় দেখবেন এই যে আজকে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, যাকে আটক করা হয়েছে এইভাবে, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমার মাটি, আমার দেশ, আমার মাটি, আমরা এই দেশ ছেড়ে যাব না। এই যে স্লোগানে তারা তো একত্রিত হয়েছিল, এবং এই জায়গা থেকে চিন্ময় প্রভুকে আপনার জেলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, বা জামিন অযোগ্য অপরাধে বন্দী করা হয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে, যে কোনো জায়গায় যখন কোনো মৌলবাদ মাথাচাড়া দেয়, তখন গণতন্ত্র বিরোধী সেটা হয়। আপনি সেটা হিন্দু বিরোধী, মুসলিম বিরোধী, যে জায়গায় আসুন না কেন, যদি হিন্দু বিরোধী সংগঠন থাকে, মুসলিম মৌলবাদ মাথাচাড়া দেয়, তখন হিন্দুদের উপর অত্যাচার হয়। আর একইভাবে অন্যরকম কোনো যদি মৌলবাদ মাথাচাড়া দেয়, তখন বাকি ধর্মের উপর অত্যাচার হয়। এবং যখনই দেখবেন কোনো জায়গায়, এই যে বিভিন্ন জায়গায়, পাকিস্তানে দেখুন, বাংলাদেশে দেখুন, অমুসলিমের সংখ্যাটা কমে যায়, তখনই কিন্তু এই ধরনের বিভেদ হয়। তখন দেখবেন পাকিস্তানেও দেখবেন আপনি, যে বিভিন্ন যে তাদের মধ্যে যে মতামত রয়েছে, ইসলাম তো এটা অনেক বড় একটা ধর্ম বা অনেক বড় একটা জিনিস, সেখানে কিন্তু এগুলো শেখানো হয়নি, কিন্তু সেখানেও অনেক রকমের বিভেদ তৈরি হয় ওই ধর্মের মধ্যেই, কারণ তখন অমুসলিমের সংখ্যাটা কমে যায়। আমি এটাকে এই জায়গায় বারবার বলার চেষ্টা করছি, যে সেখানকার জনগণকে এটা বুঝতে হবে, মৌলবাদকে যতটা প্রশ্রয় দেবে, গণতন্ত্র ততটা অরক্ষিত হয়ে যাবে। কিন্তু এখানে আমি একটুখানি ইন্টারাক্ট করি দেবাশিস বাবু, যে জনগণকে বুঝতে হবে, কিন্তু জনগণকে বোঝানোর মতন ক্ষমতা, বা জনগণ যে বুঝবে সেই স্বাধীনতাটুকুনি পর্যন্ত কি এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে? নির্দিষ্ট করে বেশ কয়েকটা শব্দবন্ধ তারা ব্যবহার যাতে না করে, সেই কারণের জন্য সেই শব্দবন্ধের উপরে রীতিমতন তারা নির্দেশিকা জারি করেছে, যে কোনোভাবেই সেই সব শব্দবন্ধগুলো তারা ব্যবহার করতে পারবে না। তাহলে সাধারণ মানুষের ভাবনা, চিন্তা, মৌলিক অধিকার, সেগুলো কি খর্ব হচ্ছে না? মানবাধিকার খর্ব হচ্ছে না? এখানে একটা জিনিস আছে, মানুষের মধ্যে যে ক্ষোভটা ছিল হাসিনা সরকারের সময় থেকে, হাসিনা সরকারের বিরুদ্ধে যে ক্ষোভটা, আওয়ামী লীগের বিরুদ্ধে যে ক্ষোভ, সেই ক্ষোভটার উদ্গীরণ হয়েছে। আমরা দেখেছি যে মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, কারণ হাসিনা যেহেতু ওনার কন্যা, সেই জায়গা থেকে হাসিনাকে সরাতে গিয়ে বা হাসিনার প্রতি ক্ষোভ ব্যক্ত করতে গিয়ে ওই জিনিসটা তাদের করতে হয়েছে। এবং আওয়ামী লীগের উপর অত্যাচারটাই শুরু হয়েছিল প্রথমে। এই আওয়ামী লীগের মধ্যে হিন্দুদের পার্সেন্টেজ হয়তো বেশি ছিল না, সেখানেও তো একটা বিষয় রয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে শুরু হলো, হয়তো উপরে খোল নলচেটাকে একরকম রাখা হলো, ভেতরটা পুরো পরিবর্তন করে দেওয়া হলো, আলটিমেটলি তো এই ঘটনাই ঘটেছে। সরকারি জিনিসপত্র পর্যন্ত লুটপাট হয়েছে। সব থেকে বড় বিষয়, যে নামকরা জঙ্গি যারা, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, অস্ত্র নিয়ে তারা ওখান থেকে পালিয়ে এসেছে, যেই অস্ত্র এখনো পর্যন্ত উদ্ধার হয়নি।
হয়নি, তাহলে কোনো না কোনো জায়গা থেকে আগে থেকে একটা পরিকল্পনা করা হয়েছিল, একটা ছক কষা হয়েছিল। কারণ জামাতরা এর মধ্যে ঢোকার চেষ্টা করেছে, এবং জামাতরা মানেই তারা হচ্ছে হিন্দু বিরোধী, এবং ইসলামের অটোমেটিক্যালি জামাত যখন ঢুকে আসে তখন পাকিস্তানের প্রতি তাদের একটা সমর্থন চলে যাচ্ছে এবং ভারত বিরোধী একটা আন্দোলন চাকা দিচ্ছে। এই জায়গাটাই তৈরি হয়েছে, মানে বিএনপি এখন ক্ষমতায় আসার জন্য এটা তো বিএনপি করতেই হবে, মানে বর্তমানে যেই ক্ষমতা আসুক না কেন ক্ষতিটা তো বাংলাদেশেরই হবে। তন্ময় বাবু, একদম হবে। দেখুন, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে যাদের উত্থানটা হয়েছে সেই মৌলবাদী জামাত, তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই ছিল 1971 সালে, এবং শুধু তাই নয়, তারা হচ্ছে খান সেনাদের সহায়তা করেছিল, যারা হচ্ছে কচুকাটা করেছিল বাংলাদেশি তখনকার দিনে ইস্ট পাকিস্তানের মানুষদের, প্রায় 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, 4 লক্ষ মহিলাকে তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে রেখেছিল এবং ধর্ষণ করেছিল। সুতরাং সেই দল, সেই জামাত এখন তার উত্থান হয়েছে। সুতরাং সেখানে এই মৌলবাদীদের কাছ থেকে এইটাই আশা করা যায়, এইটাই তারা করবে, হিন্দু নিধনযোগ্য চলবে। আর এখন যেটা হচ্ছে সমস্যা হয়েছে যে আগেকার সময়ে কিন্তু এত হচ্ছে সমস্ত পৃথিবী জানতে পারত না। এখন এই সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের হাতে ক্যামেরা, মোবাইল ফোন, তার জন্য এই জিনিসগুলো চলে আসছে। আর আপনি দেখুন এই তৃণমূলে দেখুন, সোশ্যাল মিডিয়ার দিকে আঙুল তুলছেন, কেউ কেউ তো আবার সোশ্যাল মিডিয়াকেই টার্গেট করছে, সেখানে নাকি যা যা সম্প্রচার করা হচ্ছে বা যা যা কিছু আশা হচ্ছে সেটাও নাকি ঠিক নয়, বিভ্রান্ত করছে মানুষকে সেসব ভিডিওগুলো। এইটাই তো দেখুন, এটা হচ্ছে পুরো পৃথিবীতে সনাতনীরা আন্দোলন করছেন, সেখানে কেউ বলছেন না যে এগুলো ফেক ভিডিও। ফেক ভিডিও কে বলছেন? আমাদের রাজ্যের তৃণমূলের নেত্রী, কিন্তু তিনি বলছেন না যে কোন পার্টিকুলার ভিডিওটা ফেক ভিডিও, সেটা তার বলার ক্ষমতা নেই। কারণ তার হচ্ছে বাধ্যবাধকতা হচ্ছে যে আমার রাজ্যে, মানে আমাদের পশ্চিমবঙ্গে এইরকম জামাতি, এইরকম রোহিঙ্গা ঢুকে আছে এবং তারা ভোটার হয়ে আছে, তারা তৃণমূলকে ভোট দেয়, সেই ভোটগুলো তাকে রক্ষা করতে হবে। সেই জন্য আপনি বলতে যাচ্ছেন পুরোটাই একটা ভোট ব্যাংকের রাজনীতি। তন্ময়বাবু, আমি আপনার কাছে আসবো, তবে দেবাশিস বাবু, একটা বিষয় যখন সোশ্যাল মিডিয়ার কথা উঠছে না, তখন এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা, মানে একটা বিষয় আলোচনায় ঢুকতেই হচ্ছে, এই যে মেটা আধিকারিকদের সঙ্গে, তাদের সঙ্গে বাংলাদেশের আধিকারিকদের একটা, মানে বর্তমান যে প্রশাসন রয়েছে সেই আধিকারিকদের একটা গোপন বৈঠক, এবং সেখান থেকে কি কি আপডেট উঠে আসছে, সেখানে নাকি বেশ কয়েকটি শব্দ বন্ধের ওপর কার্যত কাজই চালানো হয়েছে। সেই শব্দ বন্ধের মধ্যে রয়েছে রিপাবলিক বাংলা শব্দটিও নাকি সেখানে রয়েছে। কেননা আমরা প্রথম দিন থেকে বাংলাদেশের সমস্ত খবর, সমস্ত আপডেট, সমস্ত ছবি তুলে ধরছি। আচ্ছা, একটা কথা বলুন তো, এইভাবে যে হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ, এই যে বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যারা বাসিন্দারা রয়েছেন তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাতে অনেকটাই বাংলাদেশের মাটিটা, মানে তাদের নিজের পায়ের মাটিটা অনেকটা বেশি দুর্বল হয়ে যাচ্ছে না? যে একটা ছোট্ট দেশ, যে দেশটা প্রত্যেকটা মুহূর্ত নির্ভর করে চলছে আমাদেরকে, সেই দেশে এতটা যদি বিদ্বেষ ঢুকে যায়, তাহলে কি টালমাটাল পরিস্থিতি আরো তৈরি হবে না?